হাই, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি পর্ব নিয়ে। তোমরা যদি প্রতিটা উপন্যাসের সব কয়টি পর্ব সবার আগে শুনতে চাও, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলটি। তাহলে চলো, কথা না বাড়িয়ে শুরু করা যাক। শাহিদা বেগম শায়নাকে হাত ধরে বাড়ির ভেতর নিয়ে গেলেন। সিদ্দিক বাড়ির উঠোনে তখন জমজমাট আমেজ, অন্যদিকে জুমার নামাজের তাড়া চলছে। এক এক করে গাড়ি থেকে সবাই নামতে শুরু করল। আশরাফ আর আনিস বড়দের সঙ্গে হাত মিলিয়ে খোশগল্পে মেতে উঠল। দাদিমা আনোয়ারা বেগমকে নিয়ে ভেতরে ঢুকলেন শাহিদা বেগম। আজ দুপুরের খাওয়া দাওয়া হবে শায়নাদের বাড়িতেই। রসনারা, জোহরা বেগম সহ সবাই একে একে ভেতরে চলে এলেন। দীর্ঘ জার্নির কারণে ক্লান্তি স্পষ্ট তাদের মুখে। তৌসিফ আর তিতলি ব্যাগ আর সুটকেস সামলে বাড়ির দরজা খুঁজতে এগিয়ে গেল। সবশেষে ধীর পায়ে গাড়ি থেকে নামল তাজদার সিদ্দিকী। গায়ে ধবধবে সাদা পাঞ্জাবি, দীর্ঘদিন শুয়ে বসে কাটানোর কারণে শরীরে ভর জমেছে। মুখমণ্ডলও কিছুটা ভারী লাগছে। গালে বাড়তি দাড়ি, মাথার চুলও অযত্নে লম্বা হয়ে এসেছে। সবসময় ফিটফাট থাকে বলে হঠাৎ এই পরিবর্তন তাকে অস্বাভাবিক লাগছে। তাকে কেটে আসতে বলেছিল সবাই। সে বলেছে এবার তার পছন্দের সেলুন থেকে কাটবে। গাড়ি থেকে নামা মাত্রই আনিস শাওন এসে তার সাথে হাত মিলাল। আনিস বলল, জুমার নামাজের সময় হয়ে গেছে, কিন্তু তুই যাবি? রাইহান বলে উঠল, এখনও উবু হতে পারছে না ভালোভাবে, বুকে সমস্যা হবে, বাড়িতে পড়ে নেবে। তাজদার তার কথার সাথে দ্বিমত পোষণ করল। সে মসজিদে যেতে চায়, সেখানে গেলে অনেকের সাথে দেখা হয়ে যাবে। আশরাফ বলল, আচ্ছা, ওখানে মোড়ার ব্যবস্থা হয়ে যাবে। যদি মোড়া ছাড়া পড়তে পারে তাহলে তো সমস্যা নেই। রাইহান রাজি হল। তাসনুফা গাড়ি থেকে নামা মাত্রই চেঁচামেচি করছে। গাড়িতে এখনও অনেক জিনিসপত্র, এগুলো না নামিয়ে সবাই চলে গিয়েছে কেন? সে নামাতে পারবে না একটা ব্যাগও। গরমে ঘেমে উঠেছে সে। চুলের ওপর আটকানো চশমা, পরনে একটা কালো কুর্তি। শাওন আনিসের পাশে দাঁড়িয়েছিল। তারা দুজনেই তাসনুফাকে দেখামাত্রই হেসে বলল, পাপাচি পারি হাজির। আনিস ধমকে বলল, চুপ থাক। শাওন হেসে উঠে সরে গেল। তাসনুফা হাত দিয়ে বাতাস করতে করতে তাদের বাড়ির দিকে চলে যেতে লাগল। শায়নার চাচাতো বোন সঞ্জু এসে বলল, নোভা আপু, জেম্মাদের বাড়িতে যেতে বলছে বড় আম্মু। তাসনুফা বিরক্ত হয়ে বলল, আমি ওই বাড়িতে যাব কেন? বলে এসো, আমি ওখানে যাব না। সঞ্জু তার কথা শুনে আর কিছু না বলে চলে গেল। চাবি কাজ করছে না, দরজা খুলতে একটু সময় নিচ্ছে। তাসনুফার সবার মাথা খেয়ে ফেলছে। উফ, এতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকব? তৌসিফ বলল, আর একবার প্যান প্যান করলে কান বরাবর দেব তোকে। তাসনুফার আগে ফোঁস করতে লাগল। আশরাফ তাকে ডেকে নিল। নুভা, আমাদের বাড়িতে যাও, ওখানে সবাই আছে। আশরাফের কথা ফেলা যায় না, বড় হিসেবে সমীহ করতেই হয়। তাসনুফা বিরক্ত হয়ে শায়নাদের বাড়িতে যাওয়ার সময় আনিসের মুখোমুখি পড়ে গেল। আনিস বলল, তোমাকেই ডাকতে যাচ্ছিলাম। তাসনুফা হাত দিয়ে বাতাস করতে করতে বলল, এখানে এত গরম কেন আনিস? আনিস পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে ঠোঁট উল্টে বলল, এখানে তো শীত পড়ছে কয়েকদিন ধরে, তোমার মেজাজের গরম বোধ হয়। তাসনুফা চলেই যাচ্ছিল। আনিসের শেষের কথাটা শুনে থমকে দাঁড়াল। তারপর আর এক মুহূর্তও দাঁড়াল না সে। সোজা তাদের বাড়িতে চলে গেল গটগট পায়ে হেঁটে। তৌসিফ ততক্ষণে বাড়ির দরজা খুলে ফেলেছে। তাসনুফাকে ওভাবে আসতে দেখে তিতলি আর তৌসিফ একে অপরের দিকে তাকালো। তিতলি বলল, মৌচাকে আবার ঢিল ছুড়ল কে? শায়না শাশুড়িদের সামনে এলো শরবতের ট্রে নিয়ে। তার শারীরিক পরিবর্তন চোখে পড়ার মতো, তবে বেশ শুকিয়েছে সে। সবাইকে জড়িয়ে ধরে অল্প কথাবার্তা বলে আবারও রান্নাঘরে চলে গিয়েছে সে। রসনারা দাদিমাকে বললেন, ও এত শুকিয়েছে কেন? দাদিমা বললেন, খাওয়া দাওয়া করতে পারছে না ঠিক মতো, এই সব আর কি। জোহরা বেগম বললেন, সারাক্ষণ শুয়ে শুয়ে থাকে নাকি? দাদিমা কাষ্ঠ হাসলেন, ও আর কি কাজ করবে, মেঝেতে শুয়ে থাকে অশান্তি লাগলে। তিতলি এসে সোজা রান্নাঘরে চলে এলো। এসেই শায়নাকে পেছন থেকে জড়িয়ে ধরল। শায়নাও তাকে দেখে খুশি হয়ে গেছে। তিতলি তাকে আপাদমস্তক দেখে বলল, ওটা কোথায়? শায়নার পেট আলতো করে গুঁতো দিয়ে কথাটা বলল সে। শায়নার সাথে সাথে সাবরিনা, শারমিলা সবাই হেসে ফেলল। সাবরিনা বলল, শায়না, তোমার বড় ননদিনী কোথায়? তিতলি দিল জবাবটা, এসেছিল, কে নাকি কি বলেছে তাকে, তাই আবারও চলে গিয়েছে। শাহিদা বেগম চিন্তিত হলেন, আহা, আবার কে কি বলল? শাওন কিছু বলেছে বোধহয়। আহা, কতবার বলেছি মেয়েটার সাথে মশকরা করিস না, ও মশকরা বোঝে না। আনিসের কথা উনি মাথায়ও আনলেন না। আনিস মশকরা করার মতো ছেলে নয়। শায়নার শ্বশুর, চাচা শ্বশুর সবাই মিলে বসার ঘরে বসেছে তার বাপ ভাইদের সাথে। তাজদার বাড়ি আসতে না আসতেই সবাই ওখানে ভিড় জমালো। দাদিমা তো আগে ভাগেই হাজির। তাজদারকে দেখে উনি বললেন, লন্ডনওয়ালা আমাদের কত কাঁদালো বাপরে। তাজদার কপাল উঁচু করে মুখের কাছে হাত রেখে বলল,
মরা কান্না কেঁদে নিয়েছিলেন নাকি? সবাই তার প্রশ্নের ধরন দেখে হেসে উঠল। আফসার সাহেব গুরুতর ভঙ্গিতে বললেন, যাই বলো বাবা, আল্লাহ বাঁচিয়েছেন। মহিষে মারার পর কাউকে তো আর ফিরতে দেখিনি। তোমার জন্য 5 ওয়াক্তে 5 বার আল্লাহর কাছে হাত তুলেছি। উনি সাধাসিধা মানুষ, সোজা সাপটা মনের কথাটা বলে দিলেন সবাইকে। দাদিমা আনোয়ারা বেগম বললেন, সবার দোয়ায় ফিরে এসেছে, তোদের দোয়া না থাকলে তো ফিরতো না। আফসার সাহেব তাজদারের চুলে আলতোভাবে হাত বুলিয়ে দিয়ে ভেতরে চলে গেলেন এই বলতে বলতে। ওদের আর বসিয়ে রাখিস না, খেতে দে, অনেক জার্নি করে এসেছে। ডাইনিং টেবিল সাজানো হচ্ছে। তিতলি ঢাকনা উল্টে উল্টে দেখছে কি কি রান্না করা হয়েছে। চিংড়ি দেখে সে লোভ সামলাতে পারছে না। শাহিদা বেগমকে বলল, আমি কিন্তু চিংড়ি 2টা খাবো। শাইনা হেসে বলল, যত ইচ্ছে খেও, মেজো আপুকে একটু ডেকে আনলে ভালো হতো। ভাই না না, আমি পারবো না এসব। শাবলিন বলল, তুই গিয়ে ডেকে নিয়ে আয়। শারমিলা ধমকে বলল, ও যাবে কেন? কাউকে পাঠা, নইলে তৌসিফকে বল। শাহিদা বেগম বললেন, ওর বড় ভাইদের ভয় পায়, এভাবে ডাকলে আসবে না বোধহয়। ডাইনিং টেবিল সাজানো হয়েছে হরেক রকমের রান্নায়। সবাই খাবার দাবার নিয়ে ব্যস্ত। ঠিক তখনই আফসার সাহেব বড় 2 মেয়ের উদ্দেশ্যে বললেন, জামাইয়ের সাথে ওকে দেখা করাসনি কেউ? শাইনা এক কোনায় দাঁড়িয়ে হাতের নখ কুটোচ্ছিল। বাবার কথায় সে চমকে উঠল। সবাই একে অপরের দিকে তাকালো। তিতলি খপ করে শাইনার হাত ধরে বলল, শাইনা চলো, ভাইয়ার সাথে দেখা করবে। শাইনা বলল, না না, এখন না। কেন? অনেক লোকজন। তিতলি মজা করে বলল, লজ্জা পাচ্ছ? শাইনা আঙুল দিয়ে চোখ চেপে নিয়ে বলল, পরে যাব, এখন না। তিতলি বলল, আচ্ছা ভাইয়াকে আসতে বলি। শাইনা খপ করে তার হাত ধরে ফেলল, না না প্লিজ, পরে, আগে খাওয়া দাওয়া হোক। খাওয়া দাওয়া শেষ হতেই আনোয়ারা বেগম বললেন, বাড়ির বউ আমরা সবাই বাড়ি নিয়ে যাচ্ছি, অনেক দিন থেকেছে বাপের বাড়িতে। রায়হানের মা, এইদিকে আসো, তোমার ছেলের বউকে তুমি বুঝে নাও। শাহিদা বেগম বললেন, ও যখন তাজের সাথে যাবে না তখন আমি চাচ্ছিলাম যে ডেলিভারি পর্যন্ত এখানে থাকুক। এখন নিয়ে যান, কয়েকদিন থেকে আবার চলে আসবে, প্রথম বাচ্চা তাই। রওশনারা কিছু বলার আগে আনোয়ারা বেগম বললেন, ওরা বরবউ আগে কথাবার্তা বলে ঠিক করুক কখন কি করবে। আমরা আগে ভাগে সিদ্ধান্ত নিলে সমস্যা হবে। এখন মেয়েকে বিদায় দাও। শাহিদা বেগম কাষ্ঠ হেসে বললেন, ও কাজবাজ হালকা পাতলা করতে পারে, ভারী কাজের সময়। শাইনা চোখ রাঙিয়ে বলছে চুপ করতে, কিন্তু শাহিদা বেগম বলেই গেলেন, প্রথমবার তো, তাই ও নিজের ভালো মন্দ তেমন বুঝতে পারছে না, একটু সাবধানে রাখবেন বড়মা। আনোয়ারা বেগম বলল, আমাদের বাড়িতে অত কাজ কোথায়, সমস্যা নেই, ওকে কিছু করতে হবে না। জোহরা বেগম বললেন, কাজবাজ করলে নর্মাল ডেলিভারি হয়, সারাক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে দিন পার করলে সমস্যা আরও বাড়ে। সবার কথাবার্তা সেখানেই সমাপ্ত হলো। বসার ঘরে তখনও সবাই বসে আছে। শাইনা ধীরে ধীরে রওশনারার পেছন পেছন ড্রয়িং রুমে ঢুকল। ভেতরে ঢুকেই তাজউদ্দিন সিদ্দিকী আর তৈয়ব সিদ্দিকীকে সালাম জানালো। তাজউদ্দিন সিদ্দিকী সালাম নিয়ে হালকা হাসি দিয়ে বললেন, তোমাকে দেখার আগে খেতে বসিয়ে দিল ওরা। আনোয়ারা বেগম সঙ্গে সঙ্গে বললেন, ছেলের বউই তো বলছিল আগে খেয়ে নিতে। শাইনা মৃদু একটুখানি হাসার ভান করল। চোখের কোণা একবার ঘুরে গেল তাজদার সিদ্দিকীর দিকে। গায়ে শাল টেনে নিয়ে শাইনা হাত দুটো এমনভাবে জড়ো করে রাখল যে তার বাড়ন্ত শরীরটা আর কারো চোখেই পড়ছে না। ওভাবে হাত দুটো জড়ো করে রেখে ধীরে ধীরে হেঁটে সে বেরিয়ে গেল। তিতলির ওপর দায়িত্ব পড়েছে তার ব্যাগটা নিয়ে আসার। তাসনুভার জন্য খাবার পাঠিয়ে দেওয়া হয়েছে বাড়িতে। সে সেখানে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। সব কিছুর আগে তার ঘুমটা জরুরি। রওশনারা উঠোনে আসতেই পাড়াপড়শিরা ডাক দিল, বউ নিয়ে চলে যাচ্ছ নাকি রায়হানের মা? রওশনারা হেসে জবাব দিলেন, হ্যাঁ, আর কতদিনই বা থাকবে, অনেক তো নাই ওর হলো। শাইনা চুপচাপ তার পেছনে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর দল বেঁধে সবাই বেরোলো শাইনাদের বাড়ি থেকে। বারান্দার সিঁড়ি পেরোনোর সময় শাইনা অল্প একবার ঘায় ফিরিয়ে তাকালো। ঠিক সেই মুহূর্তেই তাজদার সিদ্দিকীর দৃষ্টি এসে পড়ল তার উপর। এক মুহূর্তের বেশি হলো না, তাড়াতাড়ি ফিরে গেল শাইনা। তাদের পাশ কাটিয়ে যেতে যেতে তাজদার সিদ্দিকী হালকা করে শাইনার বাহুর সঙ্গে নিজের বাহু লাগিয়ে ধীর পায়ে হেঁটে গেল। শাইনা এক মুহূর্তের জন্য নিঃশ্বাস আটকে রাখল। এখনও পাজি রয়ে গেছে। তাজউদ্দিন সিদ্দিকী রেকে বলল, দাদু ভাই, বউকে দেখেছ? তাজদার সিদ্দিকী ফোনের ভেতর চোখ গেঁথে রেখে যেতে যেতে মাথা নাড়ল। উহু। দুজন কাজের বুয়া রেখেছেন রওশনারা। এত বড় বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ আগেভাগে করে রাখা উচিত ছিল কাউকে এখানে পাঠিয়ে দিয়ে। এখন মহা ঝামেলায় পড়ে গেছেন। দুপুর গড়িয়ে বিকেল, এখনও ঝাড়ুর কাজ শেষ হয়নি। ধোয়া মোছা তো আছেই। ধোয়া মোছার কাজ বাকি রেখে বাকি অন্যান্য কাজে হাত দিলেন তিনি। তাসনুভার নিজের ঘর নিজেই পরিষ্কার করছে, কাউকে হাত দিতে দেবে না তার ঘরে। শাইনা নিজের ঘরে এসে দেখল সব এলোমেলো হয়ে আছে। তাজদার সিদ্দিকী ঘরের এমন অবস্থা করে মহিষ কিনতে গিয়েছিল,
পুরো ঘরটা আউলা ঝাউলা হয়ে আছে। ঘরে ঢুকতে ঢুকতে তার মাথা ঘুরে উঠল। এত কাজ কখন করবে? বুয়া দুজন এসে বলল, তুমি একটু বাইরে যাও বউ, ঘরটা একটু ঝাড়ু দিয়ে ফেলি। শাইনার একটু শুতে ইচ্ছে করছিল। সে তিতলির ঘরে গিয়ে চুপিসারে শুয়ে পড়ল। ঘরদোর ঝাড়মোছ করতে করতে বিকেল গড়িয়ে গেছে। রওশনারার তবুও মনে হচ্ছে পরিষ্কার হয়নি ভালো মতো। বেশি খুঁতখুঁতে হলে এটাই সমস্যা। ছেলেরা বাড়ি এলো মাগরিবের নামাজের পর। চুলোয় চা বসানো হলো, সবাই চা খাবে। তাসনুভা ঘরদোর সাফ করে গোসল নিয়ে টি শার্ট পরে পরে ঘুরছিল। তিতলি ঝিমলির বাবুকে কোলে নিয়েছে, তাই রওশনারা তাকে ডাকল, তিতলি, নুভাকে ডাকো, চা দিয়ে আসতে বলো। আর কাউকে বলতে পারছে না, শুধু নুভা আর নুভা আর নুভা। চুলটা ভালো করে বেঁধে বিড়বিড় করতে করতে রান্নাঘরে এলো। টি শার্টের সাথে একটা ওড়না পেঁচিয়েছে গলায়। চায়ের ট্রে নিয়ে নিচে আসতে যাবে, তখনই দেখল তাজদারের পাশাপাশি বসে আছে আনিস। দুজনেই ফোনে কি যেন দেখছে আর গুরুতর ভঙ্গিতে কথাবার্তা বলছে। তাসনুভা আবার রান্নাঘরে চলে গেল। রওশনারা বলল, কি হলো? তাসনুভা বলল, টি শার্ট পাল্টে আসি। আশ্চর্য, চা ঠান্ডা হয়ে যাবে না? আবার গরম করব। তাসনুভা টি শার্ট পাল্টে 3 পিস পরে নিল। চুল থেকে কাঠি খুলে হাত দিয়ে বাঁকা সিথি করে দিল। একটা ছোট্ট ক্লিপ দিয়ে পেছনের চুলগুলো হালকা আটকে দিল। তারপর সামনের শর্ট হেয়ারগুলো কয়েকটা পাশে নামিয়ে দিল। বিরক্তিকর। বাইরের লোকজন এসে বসে থাকে যেদিন টি শার্ট পরবে সেদিন। অসহ্য। তিতলি বাবুকে দোল দিতে দিতে এসে দেখল সে ঠোঁটে লিপ বাম দিচ্ছে। এ আবার সেজেগুজে কোথায় যাচ্ছে এখন? একটুও শান্তিতে বসা নেই। এত দূর থেকে এসে আবারও ঘুরতে চলে যাচ্ছে। বধজমি। কিন্তু কিছুক্ষণ পর তাকে চায়ের ট্রে হাতে নিচে যেতে তিতলি চোখ গোল গোল করে তাকালো। নিচে যাওয়ার জন্য এত সাজগোজ? নতুন ড্রেসও তো পরেছে দেখছি। তিতলি চোখ কচলালো। না, ঠিকই দেখছে। তাসনুভা টি টেবিলে চায়ের ট্রে রাখতেই তাজউদ্দিন সিদ্দিকী বলল, আরে, আজকে আমার নুভামণি চা বানিয়েছে নাকি? চা মা বানিয়েছে, কিন্তু তাসনুভার লজ্জা লাগছে সে বানায়নি কথাটা বলতে। তাই সে বলল, আমি চা বানাতে পারি আব্বু। জানি জানি, আমার মেয়ে সব পারে। তাজদার আর আনিস এতটাই ব্যস্ত ছিল যে চা এসেছে সেটা তারা খেয়াল করেনি। তাসনুভার রাগ লাগছে। এরা তাকে কি চাকর মনে করেছে? ভাইয়াটা একদম বেশি বেশি। এতদিন তাকে ওখানে খাটিয়েছে। তার ইচ্ছে করছে চায়ের কাপ ঢেলে দিতে। তাজউদ্দিন সিদ্দিকী বললেন, চা এসেছে, তোমরা চা নাও। তাজদার, আনিস। আনিস ফোন নিয়ে উঠে গেল। তাজবারকে বলল, আমি তোর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। তৈয়বুদ্দিন সিদ্দিকী বললেন, চা খাও? না, খেয়ে এসেছি চাচ্চু, আমি এতবার চা খাই না। তাজদার বলল, আরে খেয়ে না। আনিস তাসনুভার পাশ কাটিয়ে যেতে যেতে বলল, না, তোর সাথেই তো খেলাম, হোয়াটসঅ্যাপ চেক করিস। সে বেরিয়ে গেল। তাজদার চায়ের কাপ নিয়ে চুমুক বসিয়ে তাসনুভাকে বলল, নাশতা নিয়ে যাও, শুধু চা খাবো। সবার চা খাওয়া শেষ হতেই তাসনুভা ট্রে নিয়ে চলে গেল। সিঙ্কের উপর শব্দ করে ট্রেটা রাখল। রওশনারা অবাক চোখে তাকালেন। কি হয়েছে? যে কাপের চা খাওয়া হয়নি ওই কাপের সব চা পুরোটাই তাসনুভা বেসিনে ঢেলে দিল। ওটা আনিসুজ্জামান সিদ্দিকীর জন্য ছিল, মানে ওটা আর কেউ খেতে পারবে না। তার বাসি চা অন্যজন খাবে কেন? যত্ত সব ফালতু। ভাব বেড়ে গেছে তাদের বাড়িতে বোন বিয়ে দিয়ে। হনহনিয়ে ঘরে চলে গেল সে। চা নাস্তা কিছুই খেল না। ঝিমলি তিতলিকে বলল, ননদ বাঘিনীকে আবার কি খোঁচা দিয়েছে? তিতলি ঠোঁট উল্টে বলল, বজ্জাতি একটা, সারাক্ষণ উগ্র মেজাজ তার। তিতলি তার ঘরে ঢুকলো ঝিমলিকে নিয়ে। আলো জ্বালাতেই দেখল শায়না ঘুম। এই মেয়েটা এত ঘুমাতে পারে। ঝিমলি ডাকল, মেজোজা, রাত হয়ে যাচ্ছে, আর কত ঘুমাবেন? রাতের জন্য বাকি রাখেন। এই মেজোজা, শায়না। তিতলি শায়নার গা ধরে হালকা ঝাঁকুনি দিল। শায়না চোখ ছোট ছোট করে তাকালো। গায়ের আলসেমি ঝেড়ে ধীরে ধীরে উঠে পড়ল শোয়া থেকে। ঝিমলি বলল, না খেয়ে দিয়ে শুধু ঘুমালে হবে? শরীরের অবস্থা তো 12টা বেজে গেছে। তিতলি বলল, ভাইয়া ঘরে গেছে দেখলাম, তোমাকে খুঁজছে বোধহয়। শায়না শোয়া থেকে উঠে গেল। কতক্ষণ ঘুমিয়েছে আল্লাহ জানে। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে সে জিভে কামড় দিল। নিজের বাড়ি মনে করে ঘুমাচ্ছে ঢুসে ঢুসে। তিতলি বলল, চা খাবে? এনে দেব? শায়না বলল, না না, চা খাবো না, চা অনেক দিন হলো খাচ্ছি না, কিছু খাবো না। সে ঘর থেকে বেরিয়ে গেল। নিজের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল সে। ভেতরে আলো জ্বলছে, শব্দ হচ্ছে দেখে বুকের ভেতর ঢিপ ঢিপ করছে। হালকা করে দরজা ঠেলতেই ভেতরে তাজদার সিদ্দিকীকে দেখে গলা আরও শুকিয়ে এলো। গায়ে একটা ডার্ক ব্লু রঙের শার্ট। এই রঙটা খুব মানায় তাজদার সিদ্দিকীর গায়ে, এখনও আরও মানাচ্ছে, কারণ বসে বসে খাওয়া দাওয়া করায় একটু স্বাস্থ্য এসেছে আগের চাইতে। সাহস করে ভেতরে প্রবেশ করার সময় দাদিমা এলো। শায়না ওনাকে সামনে রেখে নিজে পেছনে দাঁড়িয়ে ধীরে ধীরে ঘরে ঢুকল। দাদিমা হাসছে, বলছে, দাদু ভাই, তোমার বউ ভয় পাচ্ছে, বর মহিষের গুঁতো খেয়ে মাথায় শিং নিয়ে ফিরে এসেছে ভেবে, গুঁতো খাওয়ার ভয়ে বাইরে দাঁড়িয়ে আছে।
তাজদার একটুখানি মাথা ঘুরিয়ে তাকালো। ঘরটা গোছগাছ করে রাখা, দেখেই শান্তি লাগছে এখন। শাইনা তার দিকে না তাকিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। মুখ হাত ধুয়ে বেরিয়ে এলো। তোয়ালে দিয়ে মুখ মুছতে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকালো। দাদিমাও মনোযোগ দিয়ে দেখছে। তাদের বিয়ের ভিডিওগুলো চলছে। বধূমেশে সে, বর বেশে তাজদার সিদ্দিকী। দাদিমা বললেন, দেখো দেখো বউ, এখনও নতুনই আছে, অথচ মনে হচ্ছে কত সময় চলে গেছে। স্ক্রিনটা হঠাৎ নিভে গেল। ল্যাপটপ চার্জে লাগিয়ে তাজদার ধীরে উঠে দাঁড়ালো। হাত দুটো ঝাড়া দিয়ে ঘাগটা এপাশ ওপাশ ঘুরিয়ে নিল। তারপর শায়নার পাশ ঘেঁষে হেঁটে গিয়ে বলল, হায়। শায়না চমকে তাকালো তার দিকে। তাজদার ওয়ার্ড্রোবের সামনে গিয়ে থামল। মাথা উল্টে তাকালো শায়নার দিকে। চোখে মুখে দুষ্টু ঝিলিক, ভ্রু দুটো হালকা নাচালো। শায়না তার তাকানোর ভঙ্গিমা দেখে মৃদু হেসে দাদিমার দিকে ফিরে গেল। দাদিমা বলল, আমি গেলাম, তোমাকে এটা বলতে এসেছিলাম। তোমার মা বলল খালি পেটের ওষুধগুলো খেয়ে নিতে। ওকে। দাদিমা চলে যাচ্ছিলেন। তাজদার থামিয়ে দিয়ে বলল, দাদু, ওর নামটা বললে না এখনো? কার? ওই প্রতিবেশীর নামটা, যে হাসপাতালে বিলাপ করে কাঁদছিল। শায়নার দিকে তাকিয়ে হালকা হেসে চলে গেলেন দাদিমা। তাজদার দরজা অব্দি এগিয়ে দিয়ে বলল, মনে করে বলবে কিন্তু। বলতে বলতেই দরজাটা শব্দ করে বন্ধ করে দিল সে। ঘরের ভেতর নিস্তব্ধতা নামল। শায়নার পেটের ভেতর হঠাৎ গুড়গুড় করে উঠল। এখন তাকে ইচ্ছে মতো পচাবে। তবে তাজদার এমন কিছুই করল না যেমনটা শায়না ভেবেছিল, বরং ফোনটা হাতে নিয়ে একেবারে ব্যস্ত হয়ে গেল। কাকে যেন একের পর এক ফোন করছে, এদিক ওদিক পায়চারি করছে, আবার ফোন করছে, একদম থামছেই না। শায়না অনেকক্ষণ ধরেই নীরবে তার এই অস্থিরতা দেখছিল। অবশেষে বিরক্তি চেপে রাখতে না পেরে মৃদুস্বরে জিজ্ঞেস করল, কার খোঁজ করছেন? তাজদার ফোনটা কান থেকে নামিয়ে একটু থেমে শায়নার দিকে তাকালো। ঠোঁটের এক কোণ টেনে হেসে বলল, ওই প্রতিবেশীটার খোঁজ করছি, যে হাসপাতালে চিল্লিয়ে চিল্লিয়ে কাঁদছিল। কথাটা শুনে শায়না আবারও ঘুরে দাঁড়ালো। সে চলে যাবেন এখন এই ঘর থেকে, বাজে লোক। তাজদার ফোনটা কানে চাপল। ওপাশে তৌসিফ কথা বলছে। অনেকক্ষণ কথা বলল তাজদার। কোন বিষয়ে কথা বলছে সেটা শায়নার কাছে স্পষ্ট নয় যদিও। তবে শেষের দিকে রসিকতা করে বলল, ওই প্রতিবেশীটার খোঁজ পেয়েছিস তৌসিফ? আমি তো হাটে বাজারে যেতে পারছি না। মানুষ আমাকে জাপটে ধরছে জানার জন্য এই প্রতিবেশীটা কেন এমন বিলাপ করে কাঁদছিল। মা বোন কাঁদছিল তা মানা যায়, কিন্তু প্রতিবেশী কেন বিলাপ করে কাঁদবে? হু ইজ শি? আমাকে তো একটা জবাব দিতে হবে তাদেরকে। শায়নার রাগে ফুসফুসে বলে উঠল, আমি মোটেও বিলাপ করে কাঁদিনি। তাজদার কপাল কুঁচকে তার দিকে তাকালো। শায়না টেবিলের ওপাশে চলে গেল। টেবিলটা গোছগাছ করতে লাগলো, নিজেকে ব্যস্ত রাখল। তাজদার টেবিলের ওপাশে দাঁড়ালো, টেবিলের ওপর হাত রেখে। শায়নার মনোযোগ আকর্ষণ করার জন্য ডাকল, হ্যালো। শায়না তাকালো চোখ তুলে। তাজদার সিদ্দিকী সিরিয়াস ভঙ্গিতে বলল, প্রতিবেশী বউ কেন বিলাপ করে কাঁদবে? হাতে নাতে প্রমাণ না পাওয়া অবধি আমি বিশ্বাস করছি না। শায়নার মুখ গম্ভীর হয়ে গেল। তাজদার তাকে আপাদ মস্তক দেখছে। শায়না ওড়না টেনে নিজেকে ঢেকে ঢুকে বই গোছগাছ করতে লাগলো। বলল, করবেন না? তাজদার সিদ্দিকী সরু চোখে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিল, আসল রোগী কে? শায়না তার দিকে আবারও তাকালো। বলল, আপনি। আমাকে দেখলে কেউ বলবে না আমি রোগী। আমাকে দেখলে বলবে? তাজদার জোর দিয়ে বলল, অফকোর্স। রোগী কে বানিয়েছে? তাজদার ঠোঁটের কোণায় আবারও দুষ্টু হাসি চাপল। শায়না একটা বই মুখের ওপর তুলে দিয়ে বলল, আমি ঘর থেকে বেরিয়ে যাব। আমি কি করেছি? শায়না মিনমিন করে কি যেন বলল। তাজদার মাথা একটু উঁচু করে দুলে দুলে হেঁটে শায়নার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। একদম পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ফিসফিস করে বলল, লেট মি সি দ্য রেজাল্ট অফ মাই ম্যাজিক শায়না মমতাজ, ডোন্ট কিপ মি ওয়েটিং। শায়নার কান গরম হয়ে উঠল। অসভ্য! বিড়বিড়িয়ে বলল, কচুর ম্যাজিশিয়ান, মহিষের গুঁতো খেয়ে হাসপাতালের বেড থেকে উঠেছে 2 দিন হয়নি। বলেই ও ওড়না দিয়ে নিজেকে আরও ঢেকে ঢুকে নিল সে। দেখাবে না তার ম্যাজিকের রেজাল্ট। তাজদার তার বিড়বিড়িয়ে বলাটা বুঝে ফেলেছে। মাথা নিচু করে শিং দিয়ে গুঁতো মারার ভঙ্গিতে শায়নার দিকে এগিয়ে আসতে আসতে বলল, এসো তোমাকে দেখাই কিভাবে মহিষ আমাকে গুঁতো মেরেছে, এসো এসো। বলেই শায়নার দিকে হেঁটে এলো হেলে দুলে মজার ছলে। শায়না পিছু হাঁটতে গেল, কিন্তু পালানোর সম্ভব হলো না। শুরু ঘুরে গেল সে। তাজদার সিদ্দিকী তাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে ফেলল পেছন থেকে, খুব আলতো করে। পেটের কাছটায় শায়নার জড়ো করে রাখা হাত দুটো শক্ত করে ধরে বলল, ইটস মাই রাইট টু সি দ্য রেজাল্ট অফ মাই ম্যাজিক শায়না মমতাজ, ডোন্ট কিপ মি ওয়েটিং। শায়না কাঁপছিল তার স্পর্শে। গরম নিঃশ্বাসটা ওড়নার ফাঁক দিয়ে ঘাড়ে এসে পড়ল।
এক হাতে তার হাত দুটোকে শক্ত করে ধরে রেখেছে তাজদার, আর অন্য হাতের 3টে আঙুল নিঃশব্দে উদরের কোমল ত্বক স্পর্শ করতেই শায়নার শরীরের সমস্ত কোষ সাড়া দিয়ে গোটা শরীরটা কেঁপে উঠল। হঠাৎ এক ঝটকায় সে সামনের দিকে ছুটে গেল। তাজদার সিদ্দিকীর বুকে ঠেকে গেল মাথা। সঙ্গে সঙ্গে তাকে আঁকড়ে ধরল তাজদার। এতক্ষণ এটাই চাচ্ছিল সে। দুজনই একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে রাখল। শায়নার শরীর কাঁপছিল। হয়তো তার গর্ভে বেড়ে ওঠা প্রাণটি এতটা তীব্র কাঁপুনি আনছিল পিতৃস্পর্শ পেয়ে। শায়নার চোখে অচেনা অনুভূতির জল ভেসে এলো। নিয়মে বাঁধা ভালোবাসা আসে হিসাব মতো, কিন্তু মানুষের প্রতি মানুষের মায়া আসে হঠাৎ, অযাচিত, নিয়মের বাইরে। নইলে পৃথিবীর অর্ধেক মানুষ সংসারবিহীন থাকত। তাজদার সিদ্দিকী আর শায়না মমতাজও। শায়নাকে অনেকক্ষণ ধরে ডাকছেন রওশনারা। শায়নার আসতে একটু দেরি হলো। তাজদার সিদ্দিকী তাকে ছাড়ছিলই না। সে রান্নাঘরে আসতেই রওশনারা বলল, সারাদিন না খেয়ে দিয়ে শুধু ঘুমালে হবে? নিজের শরীরের কি অবস্থা করেছ? দেখে তো মনে হচ্ছে কেউ খেতে দেয়নি। শায়না চুপ করে রইল। রওশনারা বলল, এখানে নাশতা রাখা আছে, কোনটা খাবে? নিয়ে খাও। শায়না কিছুক্ষণ চুপচাপ খাবারের দিকে চেয়ে রইল। একদম খেতে ইচ্ছে করছে না। কিছু খাবে না এই কথাও বলতে পারবে না। সে প্লেটে কিছু নাশতা তুলে নিয়ে জোহরা বেগমের উদ্দেশ্যে বলল, মেজমা, দুধ নেই? কি দরকার? কফি বানিয়ে নাও। শায়না কফি বানানোর জন্য দুধটা জাল দিতে নিল। রওশনারা বলল, আগে তুমি খেয়ে নাও। কি আশ্চর্য, কফিটা তিতলি নিয়ে যাবে। জোহরা বেগম বলে উঠলেন, ও নিয়ে যাক, তিতলি অনেকদিন করেছে ভাইয়ের সেবা, এবার বউ করুক। শায়না চুপচাপ কফিটা বানিয়ে নিল। বেরোনোর সময় তাসনুভার মুখোমুখি পড়ে গেল। তাসনুভা তাকে আপাদমস্তক দেখে বলল, তোমার স্কিনের 12টা বেজেছে, যত্ন নাও না কেন? জগতে কেউ আর মা হয়নি? আশ্চর্য। বিরক্ত হয়ে সে রান্নাঘরে প্রবেশ করল। শায়না চুপচাপ নিজের ঘরে চলে এলো। তাজদার সিদ্দিকী মনোযোগ দিয়ে বিয়ের ভিডিও দেখে যাচ্ছে, পায়ের ওপর পা তুলে বসে, মুখের কাছে হাত ঠেকিয়ে, যেন খুব গুরুত্বপূর্ণ কিছু দেখছে। ভিডিওতে দেখাচ্ছে শায়নার হাত ধরে টেনে স্টেজে তুলছে। শায়না তার সামনে কফিটা রাখল, তারপর নাশতার প্লেট। তাজদার সিদ্দিকী কিছু বলল না। শায়না তার পেছনে দাঁড়িয়ে ভিডিও দেখতে দেখতে বলল, এইসব কি দেখছেন এত মনোযোগ দিয়ে? ধুর। বিরক্ত হয়ে সরে গেল সে। ল্যাপটপে চলতে থাকা ভিডিওটির দিকে গভীর মনোযোগ রেখে তাজদার ধীরে ধীরে বলল, দেখছি বউটা বিদায়ের সময় কাঁদছে কিনা। কি আশ্চর্য, এক ফোঁটাও কাঁদল না। শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য এতটাই পাগল ছিল যে কান্নাকাটি না করে আগেভাগে গাড়িতে উঠে বসে গেছে। শ্বশুরবাড়িতে আসার জন্য কি পরিমাণ পাগল ছিল ভাবা যায়? শায়না তার দিকে ফিরে তাকালো। তাজদারও কফির মগ টেনে নিয়ে তাতে চুমুক বসিয়ে তার দিকে মাথা ঘুরিয়ে তাকালো। ভ্রু নাচাতেই শায়না সামনে ফিরে গেল। তাজদার বলল, তুমি নাকি আমার জন্য কাঁদতে কাঁদতে বন্যা নামিয়ে দিয়েছে? শায়না বলল, আপনাকে এইসব বাজে খবর দেয় কে? আমি গোয়েন্দা লাগিয়েছি। ওরা আপনাকে মিথ্যে বলে খুশি করাতে চাইছে। কে বলেছে এই সব কথা শুনে আমি খুশি হয়েছি? শায়না গোমরা মুখে তার দিকে ফিরে বলল, খুশি হননি বলছেন? শায়না মমতাজ আমার জন্য কাঁদবে আর সে কথা আমি সহজে বিশ্বাস করব? শায়না আবারও ফিরে গেল, আরও গম্ভীর হয়ে গেল। কেন, সে কাঁদতে পারে না? সে এত পাথর নয় মোটেও। তাজদার সিদ্দিকী তাকে চেনে না। সে বেরিয়ে যাচ্ছিল, তাজদার তাকে ডেকে বলল, নাশতাগুলো নিশ্চয়ই তোমার জন্য এনেছ? শায়না থেমে গেল, তার দিকে ফিরে তাকালো। কি করে বুঝলেন? কফির সাথে এইসব খায় কেউ? শায়না বলল, ভিডিও দেখতে দেখতে এইসব খাবেন, আসি। বলেই শায়না বেরিয়ে যাচ্ছিল, তাজদার তাকে তখনই ডাকল, মমতাজ। শায়না দরজার বাইরে চলে গিয়েছে ততক্ষণে। দরজার পাশে দেয়ালের সাথে মুখের একপাশে লাগিয়ে দাঁড়িয়ে বলল, আবার কি? তাজদার চেয়ারে হেলান দিয়ে তার দিকে তাকিয়ে বলল, ঢাকায় যাওয়া হয়নি কেন? কারণ আমার ডানা ছেটে দেওয়া। ডানা থাকলে কে আমায় আটকাতো? পাখিকে কখনো অন্যের ডানায় ভর করে উঠতে দেখেছেন? তাজদার বলল, আমি ঠিক করে এসেছিলাম এটা নিয়ে রাগ দেখাবো। দেখান, নইলে ব্যাপারটা জমছে না। আমিও ভেবে রেখেছিলাম আপনার সাথে এটা নিয়ে বেশ ঝগড়া করব। করলে না কেন? শায়না চুপ। তাজদার ঠোঁটের কোণা টেনে হেসে বলল, মায়া লাগছে? অসুস্থ মানুষের জন্য মায়া লাগাটা অস্বাভাবিক? খুব স্বাভাবিক। আমাকে এই ফাঁদে ফেলার জন্য মহিষের কাছে যাওয়াটা খুব দরকার ছিল? তাজদার চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল, পায়ে চেয়ারটা ঠেলে দিতে দিতে বলল, খারাপ মানুষরাই ফাঁদে ফেলার চেষ্টা করে। আমি পেরেছি বলতে চাইছ? শায়না তাকে এগোতে দেখে পালিয়ে গেল। তাজদার গর্জে ডাকল, মমতাজ, জরুরি কথার সময় এটা কেমন কাজ? শায়না বলল, মানুষ বলবে বরের সাথে সারাক্ষণ ঘরে লেগে বসে থাকে। কাল আছে, কিছুক্ষণ পর আসছি, আপনি ভিডিও দেখা শেষ করুন। শায়না আর তার আশেপাশে এলো না। রাতের খাওয়া দাওয়া শেষ করে সবাই বাড়ির উঠোনে বেরিয়েছে একটুখানি। উঠোনে আগুন জ্বালিয়ে সবাই আগুন পোহাচ্ছ।
গল্পগুজব করছে আর ব্যাডমিন্টন খেলছে। তাওসিফ আর তিতলি আগুনে কাঠ বাঁশ এনে দিচ্ছে। রায়হান তিতলিকে সাবধান করছে আগুনের বেশি কাছে না যেতে। শায়নার মন টিকছিল না বাড়িতে, তাই সেও বেরোলো। শায়না তার মা দাদিকে দেখে হাঁটতে হাঁটতে তাদের বাড়ির দিকে চলে গেল। ভাত কি দিয়ে খেয়েছে এসব কথা জিজ্ঞেস করলো সবাই। তাজদার চেয়ারে বসা, আনিসের পাশাপাশি। শাওন, তিতলি, তাওসিফ আর তাসফিন ব্যাডমিন্টন খেলছে। সেখানে আরও অনেকে যোগ দিয়েছে। কিছুক্ষণ পর রওশনারা শায়নাকে ডাকাডাকি করতে লাগলেন। সবার মনোযোগ ওই দিকে চলে গেল। শায়না দ্রুত চলে এলো। বাড়ির বারান্দায় এসে দাঁড়াতেই রওশনারা অবাক কণ্ঠে বলল, তুমিও বাইরে বেরিয়ে গেলে? রাত কত হয়েছে খেয়াল আছে? তুমি এখন চাইলেই যখন তখন বাড়ি থেকে বেরোতে পারবে। আশ্চর্য, ও বেরিয়ে যাচ্ছে কেউ দেখেনি। তাজদার আনিসের পাশাপাশি বসেছে ঠিক, কিন্তু মনোযোগ এদিকে। আনিসও কথাগুলো শুনতে পেয়েছে, কিন্তু এমনভাবে ফোনে মনোযোগ রেখেছে দেখে মনে হচ্ছে ও কিছু শুনতে পায়নি। শায়না মন খারাপ করে চুপচাপ ভেতরে চলে যাচ্ছিল। তাজদার তখনই শায়নাকে ডেকে নিল। শায়না, এদিকে আসো। শায়না রওশনারার দিকে তাকালো। উনি গম্ভীর মুখে বললেন, কি বলছে দেখে আসো, আর ওকে বলো ঘরে গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে। পাওয়ারই ঔষধ খাচ্ছে, ঘুম কম হলে ক্ষতি হবে। শায়না মাথা নেড়ে বেরিয়ে গেল। তাজদার বলল, আগুনের কিছুটা দূরে গিয়ে বসো, ভালো লাগবে। শায়নাকে তিতলি টেনে নিয়ে গেল। তার সাথে কেউ ব্যাডমিন্টন খেলছে না। শায়নাকে বলল, তুমি এক জায়গায় দাঁড়িয়ে শুধু র্যাকেট নাড়বে, দৌড়াদৌড়ি করবে না। শায়না মহা খুশি, বোরিংনেস কেটে গেছে তার। এতদিন জীবনটা বোর হয়েছিল, আজ চমৎকার একটা সময় কাটল। তিতলিকে খাটতে দেখে সে হাসছিল। বেচারিকে শুধু কক কুড়িয়ে নিতে হচ্ছে। তাজদার মাঝে মধ্যে চোখ তুলে দেখছিল, আর তখন হাসি থামিয়ে র্যাকেট নিয়ে ঘুরে যাচ্ছিল শায়না। শাওন, রায়হান, তাসফিন আর তাওসিফ দুর্দান্ত লেভেলের খেলছে। তারা প্রায় ক্লান্ত। তখনই তাসনুবা এলো সেখানে। তাসফিনের হাত থেকে র্যাকেট কেড়ে নিল তাসনুবা। রায়হান বসে আছে ক্লান্ত হয়ে। তাওসিফ বলল, তোর সাথে জমবে না। শাওনও কেটে পড়ল, এই মহিলা ভেজাইলা। তাসনুবা রাগে ক্ষোভে ফেটে পড়ল তার সাথে কেউ খেলতে চাইছে না দেখে। তাওসিফ বোতল থেকে পানি খেতে খেতে বলল, একটু জিরোকে দে, সাপের মতো এমন ফুসছিস কেন, আশ্চর্য। তাসনুবা রায়হানকে বলল, ভাইয়া আসো। রায়হান বলল, আমি আর পারবো না, তিতলিকে ডাকো। তিতলির সাথে সাথে বলল, না, আমি ওর সাথে পারবো না। তাসনুবা রাগে দুঃখে চলে যাবে ঠিক করেছে, ঠিক তখনই আনিসকে চোখে পড়ল। সেদিকে ছুটে গেল সে। আনিসের কোলে একটা র্যাকেট রেখে দিয়ে বলল, আনিস ভাই আসেন খেলি। বলেই সে খেলার নির্দিষ্ট জায়গায় গিয়ে দাঁড়ালো। আনিসের মতামত শোনার চেষ্টা না করি। আনিস একটু অস্বস্তিতে পড়ে গেল। তাজদার তা দেখে বলল, তুই যা, আমি দেখছি এদিকে। আনিস র্যাকেটটা নিয়ে উঠে গেল। তাসনুবা আঙ্গুল দিয়ে কক দেখিয়ে বলল, ওটা নিয়ে আসুন প্লিজ, আপনি আমার সাথে পারবেন না। দেখুন, এরা সবাই হেরে যাওয়ার ভয় মাঠেই নামছেন না। আনিস বলল, এখন তো আমারও ভয় করছে। তাসনুবা র্যাকেট নেড়ে নেড়ে সামনের চুল পেছনে ঠেলে দিয়ে বলল, স্বাভাবিক। আনিস র্যাকেটে কক ঠেকিয়ে ছুড়ে দিল তাসনুবার দিকে। তাসনুবা ধেয়ে আসা ককটা র্যাকেটে ঠেকিয়ে আবার ফেরত দিল। একটানা কয়েক রাউন্ড এভাবেই চলল। শেষমেশ ককটাবার আনিসের দিকেই পড়ল। তাসনুবা হাঁপাতে হাঁপাতে বলল, বলেছিলাম না। আনিস নিচু হয়ে ককটা তুলে নিতে নিতে বলল, তুমি আমাকে সিরিয়াস হতে বলছো প্লিজ। আনিস আর কিছু না বলে ককটা উড়িয়ে দিল। তারপর শুরু হলো জমজমাট খেলা। তাসনুবা এবার নাস্তানাবুদ। আনিস এত জোরে এত মনোযোগ দিয়ে খেলছে যে সে দম ফেলতেও পারছে না, শুধু চোখের সামনে ককটার উড়াউড়ি দেখছে, একবার ডানে একবার বামে, আর সে শুধু পিছু নিচ্ছে হাঁপাতে হাঁপাতে। শেষমেশ ককটা তার কাছেই পড়ে গেল। তাসনুবা বলল, আপনি বেশি জোর দিয়ে খেলছেন এইবার, আপনার শক্তি বেশি বলে আপনি এভাবে খেলতে পারেন না। কি আশ্চর্য, তুমি নিজেই তো বলেছো সিরিয়াস হতে। আবারও খেলা শুরু হলো। এবার প্রতিটি শট আরও কঠিন। তাসনুবা অল্পতেই হেরে গেল। হেরে গিয়ে রেগে গিয়ে বলল, আনিস ভাই আপনি ইচ্ছে করে এমন করছেন, বেশি বেশি করছেন, ইচ্ছে করেই চাপিয়ে চাপিয়ে মারছেন, খেলবো না আমি আর। দেখ, পা নাচিয়ে নাচিয়ে সে চলে গেল বাড়ির ভেতরে। আনিসুজ্জামান সিদ্দিকীর কাছে নিজের হার মেনে নেওয়ার মতো না। আনিস তাজদারকে বলল, আমি বাড়ি যাচ্ছি, ক্লান্ত হয়ে গেছি, তুইও যা, রাত হয়েছে। তাজদার মাথা নাড়ল। আনিস, শাওন সবাই চলে গেল। তৌসিফ র্যাকেট নেট সব গুছিয়ে ফেলছিল। ঠিক তখনই তাজদার দাঁড়িয়ে পড়ল। একটা র্যাকেট নিয়ে শায়নার দিকে তাকালো। শায়না ভরকে গেল, তার সাথে খেলার পরিকল্পনা করছে নাকি। তাজদার র্যাকেটটা নিয়ে এগিয়ে আসতে আসতে ভ্রু নাচিয়ে বলল, হাই মমতাজ, আজকে তোমাকে গোল খাওয়াই, চলো। শায়নার র্যাকেট হাতে নিয়ে তৌসিফ আর তিতলির দিকে তাকালো। তারা মিটিমিটি হাসছে। তৌসিফ তিতলিকে বলল, ওই এদিকে আয়, কাজ কর। তিতলি তার সাথে চলে গেল। তাজদার আস্তে করে কক ছুড়ে দিল। শায়না আলতো করে সেটাকে র্যাকেটে ঠেকিয়ে দিল। তাজদার ব্যঙ্গ করে তার কক ছোড়া দেখিয়ে বলল, এভাবে কেউ কক ছোড়ে? এটা আবার কেমন খেলা, গায়ে জোর নেই? শায়না বলল, যা, আমি আর খেলবো না। শাট আপ, দাঁড়িয়ে থাকো ওখানে, খেলতে হবে।
শায়না দাঁড়িয়ে রইল এক জায়গায়। তাজদার তার দিকে কক ছুড়ে দিল আবারও। শায়না র্যাকেট চালালো আগের মতোই। ককটা তাজদারের কাছে এলোই না। শায়নার কিছুটা দূরে গিয়ে পড়েছে। তাজদার শব্দ করে হেসে উঠল। শায়না পালাতে পারছে না। সুস্থ থাকলে সে এতটাও হারত না। সে অনেক ভালো ব্যাডমিন্টন খেলতে পারে। তাজদার শেষমেশ এমন জোর মারল যে ককটা এসে শায়নার চোখ বরাবর পড়ল। সে একটা চিৎকার দিয়ে উঠল। আশেপাশের সবাই ছুটে এলো। আশরাফ, আনিস, আফসার সাহেব সবাই বেরিয়ে এসেছে বাইরে। শায়না এক চোখ চেপে ধরেছে। রওশনারা বেরিয়ে এসে তাজদারকে বলল, আহা, এখন ওর এসব খেলার সময়? কি করলে এটা? তুমি ওকে বারণ করবে তা না আরও ওর সাথে ব্যাডমিন্টন খেলছো? শায়নাকে নিয়ে গেলেন উনি। চোখে ঠান্ডা পানি দেওয়ায় চোখ আরও ফুলে গেছে। তাজদার ঘরে যেতেই দেখল শায়না এখনও চোখের উপর হাত চেপে ধরেছে। তাকে দেখে সবাই সরে গেল। দাদিমা বলল, কাল সকালে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। বেশি কষ্ট হচ্ছে? শায়না বলল, না, কমে যাবে হয়তো কিছুক্ষণ পর। আচ্ছা, বেশি খারাপ লাগলে বলো কিন্তু। আচ্ছা। সবাই বেরিয়ে যেতেই তাজদার দরজা বন্ধ করে দিল। শায়না দু চোখ একসাথে বন্ধ করে রেখে শুয়ে আছে, এক চোখে হাত চাপা। কিছুক্ষণ পর খেয়াল করল তাজদার সিদ্দিকীর মুখটা তার উপর। মুখ জুড়ে তপ্ত শ্বাস ছড়িয়ে পড়ছে। সে একটা চোখ খুলে তাকালো। তাজদার কপাল কুঁচকে চেয়ে আছে। শায়না এক চোখ খুলে পুরোপুরি তার দিকে তাকালো। কি দেখছেন? তাজদার বলল, তুমি এতদিন ভালো ছিলে, আমি আজ এলাম আর আজই তোমাকে পেন দিলাম। তুমি মনে মনে নিশ্চয়ই আমাকে গালমন্দ করছো। বলছো এই বদলোকটা আসা মাত্রই আমাকে আঘাত করে বসেছে, কিন্তু তুমি তো জানো আমার এরকম কোনো ইন্টেনশন ছিল না। আমি তোমাকে হার্ট করতে চাই না, তারপরও করে বসি। শায়না চুপ করে রইল। তাজদার সিদ্দিকী এটা নিয়ে খুব ভাবছে। শায়না শুয়ে শুয়ে শুধু দেখল সে পায়চারা করছে আর গ্লাস থেকে একটু একটু পানি খাচ্ছে। শায়না এবার বলে উঠল, আপনি কি আসবেন? কথাটা বলেই সে দ্রুত বলল, মানে শুবেন? রাত কত হয়েছে দেখেছেন? ঘুমাবেন কখন? তাজদার তার দিকে ফিরল চট করে। ভ্রু কুচকে তাকিয়ে বলল, আমি আসছি, ওয়েট। এত তাড়া কিসের? বর ছাড়া আর থাকা যাচ্ছে না দেখছি। শায়না মুখের কম্বল তুলে দিল। ধুত্তেরি, কি বলতে গিয়ে কি বলে ফেলেছে। এখন এটা নিয়েই মজা করবে। সে কম্বলটা মাথার উপর তুলে দিল একদম। কিছুক্ষণ পরেই কম্বলটা নড়ে চড়ে উঠল। বিস্ময়কর একটা ব্যাপার ঘটল। শায়না তাজদার সিদ্দিকীকে আবিষ্কার করল কম্বলের নিচেই। ফোনের স্ক্রিনের আলোয় শায়না তার মুখটা এত কাছে দেখে বিচলিত হলো। তাজদার ভ্রু নাচাতে নাচাতে বলল, কাছে আসলাম? শায়না দ্রুত দুহাত দিয়ে মুখ চাপা দিল। তাজদার সিদ্দিকী এটা বলার আগে, ভালোবাসলাম। কনকনে ঠান্ডা পড়ছে। কম্বলের থেকে শায়নার উঠতে ইচ্ছে করছে না। ভোরের কাকের ডাক শোনা যাচ্ছে। অবশ্য কম্বলের ছাড়িয়ে যাচ্ছে তাজদার সিদ্দিকীর গায়ের উষ্ণতায়। শায়নাকে একটা হাত এমন সুকৌশলে জড়িয়ে ধরে রেখেছে, শায়না নড়াচড়া পর্যন্ত করতে পারছে না। ফোন হাতরে খুঁজে নিল সে। সময় এখনও 6:30। সে আবারও তাজদার সিদ্দিকীর দিকে তাকালো। তাজদারের চোখ জোড়া বন্ধ। ঘুমালে সব মানুষকেই নিষ্পাপ লাগে। তাজদার সিদ্দিকীও তার ব্যতিক্রম নয়। শায়না তাকে জড়িয়ে ধরে রাখা হাতটার দিকে তাকিয়ে কিছু একটা ভাবল, তারপর চেষ্টা করল উঠে যেতে। কিন্তু লোহার মতো ভারী হাতটা তাকে পেঁচিয়ে রেখেছে। এভাবে ওঠা সম্ভব নয়। শায়না এবার বিড়বিড় করল কিছু একটা। তাজদারের কানেও গেল না কথাটা। এভাবে হবে না। শায়না ভাবল ও সুরসুরি দেবে। সে তাজদারের বুকের কাছে হাত নিয়ে গেল। শার্টের কয়েকটা বোতাম খোলা। শুরুতেই চোখ আটকে গেল সেলাইয়ের দাগে। চট করে শার্ট দিয়ে সেই জায়গাটা ঢেকে দিল। গলা শুকিয়ে এসেছে। এত মোটা দাগ, এত বড় বড় সেলাই হয়েছে। সকাল সকাল তার শরীর খারাপ লাগতে শুরু করলো। তবুও পুরোটা দেখার ইচ্ছে সে দমাতে পারল না। কাপা কাপা হাতের শার্ট অনেকটা সরাতেই বুক ধরফড়িয়ে উঠল। ঠোঁট পর্যন্ত শুকিয়ে এলো। সে চোখ বন্ধ করে নিয়ে শার্ট ছেড়ে দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে লাগল। তাজদার ছোট ছোট চোখ করে তাকালো কিছুক্ষণ পর। সদ্য ঘুম ভেঙেছে। ঘুমের ভার চোখ মুখে লেপটে আছে। হোয়াট ইজ দিস? আমার বুকের ভেতর লুকিয়ে চুরিয়ে কি দেখা হচ্ছে শায়না মমতাজ? সে মজা করছে, কিন্তু শায়না সেটা নেওয়ার মতো অবস্থায় নেই। নিজেকে স্বাভাবিক করে তাজদারের হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানা থেকে নামার চেষ্টা করল, কিন্তু এবারও সম্ভব হলো না। তাজদার বোতাম আরও কয়েকটা খুলে দিয়ে বলল, আরও ভালো করে চাইলে দেখতে পারো। শায়না এবার লজ্জা পেল। চোখে মুখে সেটা ফুটে উঠল। তাজদার তা দেখে মনে মনে হাসল খুব, কিন্তু মুখ গম্ভীর রইল। শায়না তার দিকে বোতামগুলো লাগিয়ে দিয়ে বলল, সব ক্ষতস্থান দেখাতে নেই, এটা আপনার মতো মানুষের খুব ভালো করে জানার কথা না বাবু মশাই? তাজদার তার সম্বোধন শুনে বলল, আই লাইক ইট। কি আশ্চর্য! ডাকটা মনে হয় তুমি অনেক আদর করে বাবু মশাই ডাকো। শায়না একটু অস্প্রস্তুত হলো। বলল, অনেকদিন পর সবাই বাড়ি এসেছে, আমার আজকে সকালের চাটা বসানো উচিত। তাজদার বোতামের সাথে তার চুল আটকে দিল। চোখ বন্ধ করে রইল। শায়না উঠল একটুখানি। তার বুকের উপর ঝুঁকে চুলটা ছাড়িয়ে নিতে নিতে বলল, সারা রাত জ্বালাননি কম দেয়, একটু যেতে দিন। তাজদার চট করে চোখ খুলে বলল, আমি জ্বালিয়েছি? আমি ধরা মাত্রই কাত হয়ে যাই কে? শায়না অবাক হয়ে বলল,
আপনি জ্বালাননি? এত বড় মিথ্যাবাদী! আমি জ্বালালেই তো মাঠে জ্বলতে হবে কেন? শায়না চুল ছাড়িয়ে নিতে লাগলো আবারও। এটা কেমন বদঅভ্যাস! বোতামের সাথে তার চুল লাগিয়ে দেবে। হিরো বনে যেতে চান সব সময়। উফ! শায়না একটা বোতাম থেকে চুল ছাড়িয়ে নিতেই তাজদার তার খোলা চুলে হাত গলিয়ে বোতামের সাথে আরও এলোমেলো চুল জড়িয়ে দিল। শায়না এবার বিপাকে পড়ে কাদো কাদো দৃষ্টিতে তাকালো। তাজদার তা দেখেও বলল, এমনি এমনি তো আর আমার বুকের উপর উঠে আসবে না, তাই আমাকে এই কাজটা করতেই হলো। আপনি খুব খারাপ। তাকে থামিয়ে দিয়ে তাজদার বলল, আমি খারাপ মানুষ সেটা জগৎ জানে, কিন্তু তুমি আজকাল ঘৃণা করছো না কেন? ভালো হওয়ার জন্য কিছু তো করিনি এখনো। সকাল সকাল কি আমরা ঝগড়া করব? কত মানুষ এমন মিষ্টি যন্ত্রণার জন্য ছটপট করে জানো? স্বামীর বুকের উপর শুয়ে ঝগড়া করতে মহিলাগুলোর কপাল তো মারাত্মক। তুমি কপাল করেই এসেছো, বলো শুক্রিয়া। শায়না চুল ছাড়িয়ে নেয় মনোযোগ দিল। সারা রাত তাকে জ্বালিয়েছে, বুকে ব্যথা করছে বলে ভয় দেখিয়েছে, আবার অট্টহাসিতে ফেটে পড়েছে। সব চুল ছাড়িয়ে নিতে প্রায় অনেক সময় লাগল। তাজদার আচমকা তাকে বুকের উপর থেকে আবার বুকের নিচে ফেলে দিল। কপাল কুঁচকে ফেলে বুকে হাত চাপা দিল। চোখ মুখ কুঁচকে ফেলে চুপ করে রইল। শায়না বলল, সব কিছু নিয়ে মজা করা যায় না। আপনাকে আমি কতবার বলেছি। কি হয়েছে? আমার কনুইয়ের ব্যথা পেয়েছেন? তাজদার কিছুক্ষণ কথা বলল না। শায়না বেশি উত্তেজিত হচ্ছে দেখে বলল, খেয়ালই করিনি এখানে একটা বড় সেলাই হয়েছে। কিভাবে চাপ দিয়েছ? শায়না ভীত সন্ত্রস্ত হয়ে তাকালো। শুকনো গলায় ঢোক গিলল। তাকে এত যন্ত্রণা দেওয়ার জন্য আর কোন মানুষ পায়নি আল্লাহ? এত বড় সেলাই আর আপনি আমাকে বুকে তুললেন কেন? শায়না খুব আতঙ্কিত হয়ে কথাটা বলছিল। তাজদার তাকে সেই ফাঁকে পুরোটাই আয়ত্তে নিয়ে ফেলল এবং বলল, তোমার মাথার চুল সাদা হয়ে যাবে, কিন্তু তুমি আমাকে চিনতে পারবে না। শায়না আকাশ থেকে পড়ল, হাঁ করে চেয়ে রইল। আবারও বোকা বনে পাঠিয়েছে তাকে। সে ক্ষোভ সমেত চেয়ে রইল। সে নিজের সর্বশক্তি ব্যবহার করে তাজদারকে সরিয়ে দিতে যেতেই তাজদার বলল, জুনিয়র কিন্তু দেখছে তুমি তার বাবার সাথে কি কি করছো। আপনি আমার সাথে কি কি করছেন সেটাও দেখছে। শিওর? শায়না ভড়কে গেল তার প্রশ্নের ধরন দেখে। মানে? তাজদার তাকে বলল, রাতে কি করেছি সেটাও দেখেছ বলছো? শায়না আশ্চর্য হয়ে বলল, এসব কেমন কথা? আপনি না বাবা হতে যাচ্ছেন? আমি এক কোন এলিয়েনের পাল্লায় পড়লাম আল্লাহ? তাজদার বলল, তুমি একটা ইচ্ছেধারী নাগিন। দিনের বেলায় ফনা তুলে ফোঁসফোঁস করো আর রাতের বেলায় পেঁচিয়ে ধরো, আর সব দোষ হয়ে যায় আমার। যত দোষ তাজদার ঘোষ। আমি পেঁচিয়ে ধরি? আপনি কি করলে আমি পেঁচিয়ে ধরি সেটাও বলুন। ওকে, লেট মি এক্সপ্লেন। শায়না বুঝতে পারেনি মুখ ফসকে কি বলে ফেলেছে। সে তাজদারকে আটকাতে গেল, মুখ চেপে ধরল। তাজদার তার মুখ থেকে তার হাত সরিয়ে নিতে নিতে বলল, আমি একটা ঢুসা মারলেই তুমি কাত হয়ে পড়ে যাও। তারপর শায়না আবারও মুখ চেপে ধরল। না না, ছি! তাজদার তার দু হাত চেপে গালে নাক চেপে দিতে দিতে বলল, তারপর আমি তোমাকে এভাবে ওভাবে সেভাবে। শায়না চোখ খিচে বন্ধ করে রেখে অস্ফুট স্বরে কি কি যেন বলতে লাগল। তাজদার সিদ্দিকী তার কাণ্ড দেখে অট্ট হাসিতে ফেটে পড়ল। এত সকাল সকাল মানুষ এভাবে হাসে? শায়না লজ্জায় আর না পেরে তার মুখ ঠেকিয়ে তাজদারের হাসি বন্ধ করতে চাইল। তাজদার তার মুখ নামিয়ে এনে তার গালে চেপে দিয়ে কম্বলটা মাথার উপরে তুলে দিতে দিতে, আল্লাহ, আমি এটাকে রেখে লন্ডনে যাব কিভাবে? রওশনারা ইনিয়ে বিনিয়ে শায়নাকে দেরিতে ঘুম থেকে ওঠার জন্য ভালোই কথা শুনিয়ে দিলেন। নানান প্রসঙ্গ টেনে এনে বকুনি চলল বেশ কিছুক্ষণ। জোহরাও বেগমই তাতে সাঁই দিলেন। ৮টার সময় কেউ ঘুম থেকে ওঠে, তাও আবার এই অবস্থায়? শেষমেশ আনোয়ারা বেগম শান্তস্বরে শুধু একটা কথাই বললেন, তাজও দেরিতে উঠেছে। সঙ্গে সঙ্গে ঘরে নেমে এলো স্তব্ধতা। আর কেউ মুখ খোলা সাহস পেল না। শায়না পরোটা বানানোর কাজে হাত লাগালো। শায়নার পরোটা খেতে ইচ্ছে করছে না। মোট কথা তেল জাতীয় খাবার সে মুখেও তুলতে পারছে না। পরোটা আর ডিম ভাজা শেষে সে কিছু পাউরুটিতে জেল মাখিয়ে খেতে বসল। তাসনুবা এসে নিজের প্লেট নিয়ে খেতে বসল। খেতে খেতে শায়নার দিকে তাকিয়ে বলল, তোমার ম্যাক্সি নেই? শায়না একটু থতমত খেল। আছে, বাড়িতে রেখে এসেছি, এখন পরব না তাই। জোহরা বেগম বলল, তুমি ফিতা দিয়ে সালোয়ার পরছো এখনো? তুমি জানো ফিতা দিয়া সালোয়ার পরা যায় না? আজকালকার মেয়েরা নাকি সব জানে, তুমি জানো না? শায়না খাওয়া থামিয়ে বলল, ভাবি বলেছে আর 2 মাস পর পরতে। জোহরা বেগম আর কিছু বললেন না। তাসনুবা খেতে খেতে বলল, ম্যাক্সিগুলো নিশ্চয়ই এখানকার কোনো কাপড় বিক্রেতার কাছ থেকে নেওয়া। তুমি ওসব এখানে আর এনো না, এগুলোর ফ্যাব্রিক ভালো না। শায়না আর কিছু বলল না। রাতে তাসনুভা তার শোরুম থেকে ফিরে সোজা শায়নার ঘরে চলে গেল। শায়না তার মায়ের পাঠানো কাঁথাগুলো ভাঁজ করছিল বসে বসে। কাঁথাগুলো কি ছোট ছোট, হাতে নিতেই শায়নার হাসি পাচ্ছে। তাসনুভা তখনই দরজা ঠেলে ঢুকে বিছানায় একটা প্যাকেট ছুঁড়ে দিয়ে চলে গেল। শায়না ভাবল তাজদার সিদ্দিকী কিছু আনতে বলেছে, তাই সে তেমন আগ্রহ দেখালো না। তাজদার ঘরে আসা মাত্রই ফোন চার্জে দিল। তারপর শায়নার দিকে তাকিয়ে বলল, এইসব খেলনাপাতি কে পাঠালো? আম্মা, দেখুন।
একটা ছোট্ট ফুলতোলা কাঁথা তাজদারকে দেখালো সে। তাজদার সেটা দেখে বলল, এটা যার জন্য পাঠানো হয়েছে তার চেয়ে তার আম্মার বেশি দরকার পড়বে চোখের পানি নাকের পানি মোছার জন্য। শায়না আর কিছু বলল না, সবসময় তাকে পচানোর ধান্দা। তখনই তার চোখে পড়ল তাসনুভার রেখে যাওয়া শপিং ব্যাগটা। সেটা হাতে নিতেই দেখল কতগুলো নরম ড্রেস। শায়নার কৌতূহল জাগল, বের করে দেখল গোলগাল কতগুলো ফ্রক সিস্টেম ম্যাটারনিটি কুর্তি। শায়না খুশি হলো। তাজদার কপাল কুঁচকে তাকালো, এগুলো কি? মেজো আপু দিয়ে গেছে, আমি ভাবলাম আপনার কিছু, তাই খুলে দেখিনি। তাজদার আর কিছু বলল না। তিতলি এসে বলল, ড্রেস দেখি। ড্রেসগুলো দেখে তিতলি বলল, এগুলো পরলে তোমাকে একদম বাবু বাবু লাগবে। শায়না তাজদার সাথে সাথে একে অপরের দিকে তাকালো। তাজদার চোখের কোণা 2 আঙ্গুল দ্বারা হাঁটতে হাঁটতে সেখান থেকে সরে গেল। শায়না তিতলিকে ফিসফিস করে বলল, তুমি আর কথা বলার জায়গা পেলে না? তিতলিও ফিসফিস করে বলল, কার বাবু সেটা বললে ভালো হতো। শায়না ঠাস করে একটা চড় মারল তার গায়ে। তিতলি হেসে উঠে বলল, যাই বলো মহারানী কিন্তু এবার বেশ ভালো কাজ করেছে, একটা কাজের কাজ করেছে। অবশ্য ভাইয়ার পকেট হাঁটানোর ধান্দা, সেটা তুমিও করো। তিতলি লজ্জা পেয়ে বলল, তুমিও পকেট মারতে পারো, বরের পকেট মারা হালাল। শায়না তার পিঠে আরেকটা চড় বসিয়ে বলল, যা। তিতলি বেরিয়ে যেতেই তাজগার শায়নার হাত ধরে টেনে তুলে বলল, তুমি এখান থেকে এক্ষুনি একটা পড়ো, কুইক। তোমাকে কিসের মতো লাগছে আমাকে দেখতে হবে, পড়ো। আরে এসব কেমন কথা, এখন পড়বো কেন? এগুলো অনেকটা নাইট ড্রেসের মতোই। শায়না থেকে ঠেলে সরিয়ে দিয়ে চলে যাচ্ছিল, তাজদার তার হাত শক্ত করে ধরে বলল, চলো আমি পড়িয়ে দিই। শায়না আর না পেরে বলল, আচ্ছা আচ্ছা আমি পড়ছি, বের হন ঘর থেকে। তাজদার 5 মিনিটের জন্য বের হলো। তাজদার 4 মিনিটের ভিতরেই ভেতরে ঢুকে এলো। শায়নার গায়ে তখন ওড়না নেই, সে ওড়না নিতে বিছানার কাছে ছুটছিল। তাজদার তাকে টেনে এনে সামনে দাঁড় করিয়ে বলল, আরে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া ডেকে শায়নার 2 বাহু শক্ত করে চেপে ধরল তাজদার। একবার এদিকে একবার ওদিকে ঝাঁকিয়ে হেসে হেসে বলল, তুমি একেবারে কদু হয়ে গেছো, শায়না মমতাজ কদু। তার চোখে মুখে দুষ্টু ঝিলিক, আর শায়নার মুখে অপ্রস্তুত হাসি। লজ্জা আর রাগ মিলেমিশে গলে গেল মিষ্টি কুমড়ার মাংসের মতো। তাজদার এবার উচ্চস্বরে হেসে উঠল। নাকে নাকটা ঘষে দিতেই শায়না ছটপটিয়ে উঠে ওড়নাটা নিতে যাবে, তখনই তাজদার ওড়নাটা কেড়ে নিয়ে হেসে লেসে চেয়ারে বসে পড়ল। চেয়ারে বসেও গা দুলিয়ে হাসছে সে। শায়নার ওড়নাটা তার হাতে শক্ত করে ধরা। তাকে এভাবে হাসতে দেখে শায়না ক্ষোভের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। তাজদার হাসি থামানোর চেষ্টা করতে করতে বলল, কদু হয়ে ঘুরছে ফিরছে, আবার আমার সামনে ওড়না পরে ঘুরতে হবে তাকে। শায়না এখনও চেয়ে আছে তার দিকে। তাকে দেখে মনে হচ্ছে কোনো অসহায় অবলা প্রাণী। তাজদার হাসি থামাতে থামাতে আবারও হো হো করে হেসে উঠল শায়নার চেহারার অবস্থা দেখে। তারপর উঠে এসে শায়নার সামনে যাবে, তখনই শায়না সেখান থেকে সরে গেল। তাজদার তার হাত শক্ত করে ধরে তাকে আয়নার সামনে নিয়ে গেল। পেছন থেকে ওড়নাটা মাথার উপর তুলে দিল। তারপর নিজেও শায়নার বাম কাঁধের উপর থুতনি ঠেকিয়ে আয়নার দিকে তাকালো। বলল, তাজদার সিদ্দিকীর বধূ, শায়না মমতাজ কদু, খেতে ভীষণ মধু। বলেই হেসে উঠল আবারও। শায়না নিজেও হাসি চেপে রাখতে পারছে না। এত বজ্জাত লোক জীবনে দেখেনি সে চলে যাচ্ছিল রাগ করে, তখনই তাজদার তাকে ধরে ফেলল। কাছে টেনে এনে গালে গালে গাল ঠেকিয়ে রেখে বলল, আমি চলে গেলে তোমাকে জ্বালানোর আর কেউ থাকবে না, এখন একটু শান্তিতে জ্বালাই, ডোন্ট ডিস্টার্ব মি মমতাজ। শায়না আয়নার দিকে চেয়ে আছে। প্রতিফলনে দেখছে তার গালের সঙ্গে একজোড়া খসখসে গাল লেগে আছে। একপাশে চেপে ধরায় গালের আরেক দিকটা অদ্ভুতভাবে ফোলা আর বাঁকা দেখাচ্ছে। তার ঠোঁট নড়ল হালটা বিড়বিড় শব্দে। আমাকে নিয়ে যাবেন না? তাজদারের হাত একটু শিথিল হয়ে এলো। ধীরে ধীরে মুখ তুলল সে, তাকালো শায়নার চোখে। শায়নাও তাকালো নিঃশব্দে। একটু পর তাজদার তাকে পুরোপুরি ছেড়ে দিয়ে নিজের খসখসে দাড়িতে হাত বুলিয়ে বলল, তুমি যেতে চাও? শায়না মাথা নাড়ল ধীরে। না। এর আগে সে হাজারবার বলেছে যাবে না, তখন তাজদার সিদ্দিকী তার কথা শোনেনি। আজও বলেছে, তবে আজকেরটা আংশিক মিথ্যে ছিল। কিন্তু তাজদার সিদ্দিকী আজকে তার কথা শুনেছে। তাজদার তার গালের একপাশে এক হাত রেখে আলতো করে ছুঁয়ে ছুঁয়ে বলল, হিসেবের অনেক গরমিল হয়ে আছে মমতাজ, সবগুলো হিসেব মিলে যাক, তারপর যেও। এখন পর্যন্ত তোমার সিদ্ধান্ত ঠিক। আমার জীবনটা ভুলে ভরা, এই ভুলগুলোর হিসেব করতে গেলে তুমি আমাকেই আর খুঁজে পাবে না। তাই আমার বিষয় বাদ, তুমি চেষ্টা করেছো নির্ভুল থাকতে, আই অ্যাপ্রিশিয়েট ইট। আমি আবার কখনো ভুল করলেও তুমি তোমার জায়গায় স্থির থেকো। আমি মানুষ ভালো না, তোমাকেও আমার ভুলের সাথে জড়িয়ে ফেলতে পারি। আমাকে মাঝে মধ্যে এতটা বুঝে যান দেখে অবাক লাগে। থ্যাংক ইউ। আসলে আমি সবসময় একটা ভুল ধারণার মধ্যে থাকি। আমার চারপাশের সবকিছু আমার বিপরীতে অবস্থান করে। ভালোই লাগছে, মন্দ না।
আপনি সুস্থ হয়ে ফিরে এসেছেন। আর কি চাই আমার? যেখানেই থাকুন না কেন, ভালো থাকবেন। আমার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা এটি যে আমার জন্য কেউ অসুখে ভুগছেন না। গেলাম, কাজ আছে। ঠোঁটে একটা মেকি হাসি ঝুলিয়ে শায়না সেখান থেকে চলে যাচ্ছিল। তাজদার তার যাওয়ার পথে চেয়ে রইল। শায়না দরজা পেরোতেই তাজদার ডেকে উঠল, শায়না, দাঁড়াও, একটা কথা শোনো। এই মমতাজ। শায়না দরজার কাছে এসে তার দিকে তাকালো। তাজদার বলল, আমি যাওয়ার আগে তোমার মুখে একবার হলেও শুনতে চাইব তুমি একদিনের জন্য হলেও আমার কাছে থেকে শান্তি পেয়েছ, নইলে ওখানে গিয়ে আমি শান্তি পাব না। আপনি ওখানে গিয়ে শান্তিতে থাকলে আমাকে ভুলে যাবেন। কিছু কিছু ক্ষেত্রে অশান্তিই মঙ্গল। এটা অন্যায় হচ্ছে আমার সাথে। অন্যায় আমার সাথে হয়েছে যেদিন একজন হাসপাতালের বেডে শুয়ে সরি বলে পালিয়ে যেতে চেয়েছিল আমাকে অনুতাপের সাগরে ভাসিয়ে দিয়ে। শাওন বাইক পেয়ে ভীষণ খুশি। কাল সারাদিন এক রত্তিও বাড়িতে থাকেনি, শুধু ঘুরেছে বাইকটা নিয়ে। অফিস থেকে ফিরে আনিস তাকে ইচ্ছে মতো বকল জনে। শাওন বাড়ি ফিরে শাহিদা বেগমের উপর রাগারাগি করল। বাইক কিনে দিয়ে এখন আমার উপর ছুরি ঘোরাচ্ছে সবাই মিলে। ভাই কোনোদিন ভাইয়ের খারাপ চায়? তুই বাইক নিয়ে এমন মজনু হয়ে গেলে হবে? যদি অ্যাক্সিডেন্ট হয় তখন তোর কি একটুও ভয় নেই শাওন? আনিস এসে বলল, কি হয়েছে? দেখ না, তুই বকেছিস বলে বাড়ি ফিরে আমার উপর রাগ দেখাচ্ছে। আনিস কাটকাট গলায় বলে দিল, আগামী 7 দিন তোর বাইক নিয়ে ঘোরাঘুরি বন্ধ। শাওন রাগ করে ঘর থেকে বেরিয়ে গেল। আনিস আশরাফকে গিয়ে বলল, আমি বলেছিলাম না ও বাইক পেলে সব ভুলে গিয়ে শুধু ওটা নিয়েই দৌড়াবে? আফসার সাহেব বলে উঠলেন, বাদ দে না, এখনো ছোট তাই। ওনার কথা শেষ হতে না হতেই শাহিদা বেগম এসে বলল, ছোট? ও ছোট? আজ বিয়ে করালে কাল বাচ্চার বাপ হবে, ও নাকি ছোট? দেখো গিয়ে বাইকের পেছনে কাকে নিয়ে ঘুরছে। আনিস বলল, তোমার মুখে আর কোনো কথা নাই আম্মা? শাহিদা বেগম বিড়বিড়িয়ে চলে যেতে যেতে বললেন, এই ছেলের জন্য কোনো কথা বলে শান্তি নেই। আনিস বাইরে বেরিয়ে গেল। বাইকটা উঠোনে রাখা আছে। তাজদারকে হোয়াটসঅ্যাপে মেসেজ করল, আয়। তাজদার কিছুক্ষণ পর বেরিয়ে এলো। আনিস বাইকে উঠে বসল। তাজদার পেছনে বসতে যাবে তখনই শাইনার গলা শোনা গেল, ভাইয়া। আনিস বারান্দায় তাকালো। শাইনা হাত নাড়ছে। আনিস তাকাতেই তাজদারকে দেখিয়ে দিল। তাজদার কপাল কুঁচকে তাকালো। শাইনা হাতের ইশারায় বলল, একবার যেতে। আনিস বলল, মনে হয় কিছু আনতে হবে, শুনে আয়। তাজদার হোয়াটসঅ্যাপের মেসেজ চেক করল। শাইনা লিখেছে, এক্ষুনি আসুন। এক্ষুনি মানে এক্ষুনি। তাজদার আবারও ঘরে চলে গেল। মহারানীর আদেশ। রসনারা তাকে দেখে বলল, বাজারে যাচ্ছ? তাজদার সিঁড়ি বেয়ে উঠে যেতে যেতে বলল, কিছু কাঁচামরিচ লাগবে। ওকে। তাসনুভা উঠোনে বেরিয়ে এলো। বাড়িতে ইন্টারনেট নেই। অফিসে ফোন দিয়েও কাজ হচ্ছে না, কবে ঠিক হবে জানে না। ওয়াইফাই না থাকলে তার মাথা কাজ করে না। এদিকে ফোনের এমবিগুলো কাজ করছে না। বিরক্তিকর। আজ পেজের পোস্টও স্ক্যাজুয়াল করে রাখেনি সে। টাইম মেনটেন করে পোস্ট না করলে আবার পেজের রিচ কমে যায়। হঠাৎ আনিশকে দেখল বাইকে ঠেস দিয়ে দাগিয়ে ফোন টিপছে মাথা নুইয়ে। তাসনুভা তার দিকে ছুটে গেল, বলল, আনিশ ভাই, একটু হটস্পট দেন। আনিশ হতচকিয়ে তাকালো, কি হটস্পট? এদিকে চলে আসেন। আনিশ সরে পড়তেই তাসনুভা বাইকে বসে বলল, পাসওয়ার্ড বলেন। আনিশ না করতে পারল না। যদিও তার মুখের ওপর না বলার স্বভাব আছে, কিন্তু এটা প্রফেশনাল বিহেভিয়ারের মধ্যে পড়ে। কিন্তু অনেক সময় এটা করা যায় না, যেমন আজ করা গেল না। অগত্যা তাকে আনিসকে তাসনুভাকে হটস্পট দিতেই হলো। তাসনুভা নেট পেয়ে খুশি হয়ে বলল, থ্যাঙ্কস, আপনি প্লিজ বেশি দূরে যাবেন না, ডিসকানেক্ট হয়ে যাবে। আনিশ কিছু বলল না। তাসনুভা তার পেজে পোস্ট করা শেষে বলল, আপনার ফোনে কত এমবি আছে? আছে 2 জিবির মতো। অনেক আছে, তাহলে কিছু ভিডিও দেখি। আনিশ কিছু একটা বিড়বিড়িয়ে বলল, কিন্তু তাসনুভা তা শুনতে পেল না। সে মনের সুখে বাইকের উপর বসে ভিডিও দেখতে লাগল। আনিশ একটা কাজের কাজ করল অবশ্য। কিছুক্ষণ পরপর নেট বন্ধ করে দিয়ে আবারও অন করল। এতে তাসনুভার ভিডিও মাঝপথে আটকে গেল বারবার। শেষমেশ বিরক্ত হয়ে সে বলল, আপনার হটস্পট আপনার মতোই ফালতু আনিশ ভাই, ডিসগাস্টিং। বলেই হনহন করে হেঁটে চলে গেল। আনিশ মনে মনে হাসল। তাজদার ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই শায়না একটা বাদামি রঙের শার্ট তার কাঁধে ঝুলিয়ে দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে যেতে বলল, সাদা শার্টটা পাল্টানো হোক। তাজদার কপাল কুঁচকে ফেলল, কেন পাল্টাবে? ভাবতে ভাবতে সে বোতামে হাত দিল শায়নার যাওয়ার পথে চেয়ে। হঠাৎই আঙুল থেমে গেল। ঠোঁটোর কোনায় হাসি রেখা খেল গেল। সে দরজার কাছে গিয়ে উঁকি দিয়ে বলল, হেই মমতাজ। শায়না থেমে গিয়ে ঘাড় ফিরিয়ে তাকালো, ইয়েস। তাজদার আঙুল দেখিয়ে বলল, নখে ব্যথা। শায়না কপাল কুঁচকে তাকিয়ে আছে। নখে ব্যথা তো সে কি করবে? পরক্ষণেই তাজদারের কুবুদ্ধি কথা ভেবে সে বোকা বনে গেল। এই লোকটা এত চালাক!
তাজদার হাত বাড়িয়ে ডাকল, কাম কাম। সায়না বলল, ভাইয়া দাঁড়িয়ে আছে নিচে, তাড়াতাড়ি যান। তুমি সাহায্য না করলে তোমার ভাইয়াকে দাঁড় করিয়ে রাখতে হবে। সায়না আর না পেরে ঘরে ঢুকল। বোতাম ছাড়িয়ে দিতে লাগলো বুকের দিকে না তাকিয়ে। সেলাইয়ের দাগগুলো সে একদম সহ্য করতে পারে না। তাজদার বলল, এই শার্টটা পরব না। কোনটা পরবেন? বোতাম খোলা শেষ হতেই তাজদার শার্টটা খুলে ফেলতে ফেলতে কাবার্ডের সামনে গিয়ে নাড়ালো। আরও একটা অফ হোয়াইট শার্ট সায়নাকে দেখিয়ে বলল, এটা? সায়না জোর গলায় বলল, না। তাহলে এটা? এবার একদম ধবধবে সাদা একটা শার্ট, তবে কলার আর হাতার দিকে কিছু কালো বর্ডার আছে। সায়না স্বাভাবিকভাবে বলল, পরতে পারেন, আমার কোনো সমস্যা নেই। বলেই ঘর থেকে বেরিয়ে গেল সে, কিন্তু বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। তাজদার তার চালাকি বুঝতে পেরে দরজা ধাক্কা দিয়ে ডাকল, হে মমতাজ চুন্নি, দরজা খোলো। এমন মাইট দেব, দরজা খোলো। আরে কি শেয়ানা মহিলা। সায়না বলল, টাটা। দরজা খোলো। মমতাজ, আনিস দাঁড়িয়ে আছে, বলবে বউয়ের সাথে প্রেম করছে। ওকে ফাইন, আমি হোয়াটসঅ্যাপে বলে দিচ্ছি তোর বোন আমার কোলে উঠে বসে আছে। সায়নার সাথে সাথে দরজা খুলে তার বাহু বরাবর কিল বসিয়ে দিয়ে দৌড়ে পালাচ্ছিল। তাজদার তাকে ধরে ফেলল, এক হাতে পেঁচিয়ে। হাতটা চলে গেল সায়নার তলপেটে। সাথে সাথে সে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, ফাইনালি। কিন্তু এটা এখন কদু কম ফুটবল বেশি মনে হচ্ছে। সায়না চোখ খিচিয়ে বন্ধ করে রেখে বলল, ধুরা বাবা, এসব কি? এইসব কি বলবো? সায়না চিৎকার করে উঠল, না। তাজদার হাসতে তার কানে চুমু খেয়ে ছেড়ে দিল। তারপর সায়নার গাল জোরে টেনে দিয়ে বেরিয়ে গেল বাদামি রঙের শার্টটা গায়ে জড়াতে জড়াতে। সায়না গাল আর কানে হাত রাখল, এক ফোঁটা শান্তি দেয় না তাকে। তাজদার এসে আনিসের বাইকের পেছনে বসল। শার্ট পাল্টালি কেন? তোর বোন আমার সাদা শার্টকে নিষিদ্ধ করে দিয়েছে। আনিস শব্দ করে হাসল। তাজদার বলল, আমাকে কাঁচামরিচ কিনতে হবে, মনে করিয়ে দিস। কতগুলো? 1 কেজি বোধহয়। আনিস হেসে ফেলল, বড় আম্মু 1 কেজি কাঁচামরিচ কি করবে? তাহলে তুই যতটুকু কিনিস ততটুকু। আনিস হাসতে হাসতে বলল, তোর মাথা গেছে। তাজদার বিড়বিড় করে বলল, তোর বোন খেয়েছে। বন্ধুরা, কেমন লাগলো এই পর্বটি? কমেন্ট করে জানাতে ভুলো না। খুব শীঘ্রই এই গল্পের নতুন পর্ব নিয়ে হাজির হব তোমাদের মাঝে। তাই এখনও সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও।